পরেই স্বপ্নের বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতে জামাইটাও খুব ভালো পেয়েছি। তবে আমার দুর্ভাগ্য, তোরা তখন বিদেশে ছিলি, বিয়েতে থাকতে পারিসনি। খুবই ভালো লাগলো স্বপ্নের কথা শুনে। ওর কথা প্রায়ই মনে পড়ে, যা দুষ্টু ছিল। এখন একদম উল্টো, বিয়ের পরে ও যেভাবে বদলে যাবে ভাবতেও পারিনি। অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়। চাচা, আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। আর তুমি? আমার আরো দেরি হবে। কেন? কল্লোল এখনো ফেরেনি। ও না ফেরা পর্যন্ত তোর দুলাভাইও ঘুমায় না, আমিও না। ও ভালো কথা, কল্লোলের সঙ্গে তো দেখাই হলো না। দেখা হবে, সকালেই দেখা হবে। আপনি কষ্ট করে রাত জাগবেন না, যান শুয়ে পড়ুন। আপনি তো আবার সকালেই চলে যাবেন। হ্যাঁ, আমি যাই, শুয়ে আচ্ছা, পড়ি। ঠিক আছে। আল্লাহ। আপা, উনি না ফেরা পর্যন্ত আমি না হয় তোমার সাথে বসে গল্প করি? আরে না না, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত। মোটেও ক্লান্ত না, বরং এতদিন পর তোমাকে পেয়ে গল্প করতে খুব ভালো লাগছে। দুলাভাইকেও ডাকো না, উনি রুমে একা একা কি করছে? পড়াশোনা করছে। কি, দুলাভাই এখনো পড়াশোনা করে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? আরে না না, সেই পড়াশোনা না। কখনো কোরআন শরীফ পড়েন, আবার কখনো ধর্মীয় বই। খুব ভালো হলো, আমারও বেশি পড়ার অভ্যাস। ভালো ভালো বই পাই না বলে পড়া হয় না। তোর দুলাভাইয়ের কাছে অনেক বই আছে, তার কাছ থেকে নিয়ে পড়বি। রাগ করবি না তো? একটুও না, বরং আরো খুশি হবে। শোন, আমি একটু দেখে আসছি তোর দুলাভাইয়ের কিছু লাগবে কিনা। ঠিক আছে? ঠিক আছে। শোনো, এদিকে এসো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে। কি বলছো? মাথা ঘুরছে? দাঁড়া, ওষুধ। আরে শোনো শোনো, এই সেই মাথা ঘোরানা। তাহলে একটা আইডিয়া এসেছে। ও, কেন জানি মনে হয় আল্লাহর রহমত নাজেল হয়েছে বাড়িতে। কি বলছো তুমি? শোনো, আমরা যদি কল্লোলের সাথে কাজলের বিয়ে দেই, তখন দেখবে কল্লোলের কাঁধে জোয়াল লাগবে। তখনই বুঝবে কখন কোন দিকে যেতে হয়। তাই বুঝি? তাছাড়া আর কি, আমি নিজেকে দিয়ে বুঝছি না। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমিও কল্লোলের মতো। আস্তাগফিরুল্লাহ, ওসব কথা বলতে নেই। ঈমান রাখো, বিশ্বাস রাখো, দেখবে ইয়া রাব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। চাপ, যা বলার কালকে বলিস। ছোট ভাই ভিতরে। জানি তো, ভাবি বসে আছে, এই তো। আরে প্রতিদিনই তো আমার মা আমার জন্য বসে থাকে। মা? তোবা তোবা, কি কোন আপনি? আরে উল্লুক, ভাবি তো মায়ের মতোই। আগে বল, ভাইয়া তার ঘরে কিনা? হ, বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবিকে আমি ম্যানেজ করে নেব। পোলা পরে যাবেন, দাঁড়ান। বোধ হয় বেশি হয়ে গেছে রে। খাওয়া তো টেবিলে, আপনি তো ভিতরেই ঢোকেন নাই। খাইলেন কোন সময়? আরে ধ্যাত, এই দেখো খালি মারে। আমি সেই খাওয়ার কথা বলছি না। তোর কাছে আয়, কাছেই তো আছি। তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়। কি হলো? ছোট ভাই, মাথাটা কেমন জানি ঘুরতেছে। ছোট ভাই, বিল্ডিংটা ঘুরতেছে নাকি? আমি ঠিক আছি তো ছোট ভাই? এই দেখো সিধা হাইটে যেতেছে। বাবারে, শালা তো দেখি গন্ধ শুকে চাল। তার মানে আজমাল বেশি পড়ে গেছে। বেশি পড়ে গেছে রে বাবা। কি হাল করেছে! হায় আল্লাহ, এই ছেলেটা যে কবে শুধরাবে।
কল্লোল, এই কল্লোল, কল্লোল ওঠো, উঠ বলছি। উঠ। ভাবি আরে কি হয়েছে? আবার ঘুম? চাচা এসেছে। চাচা? হ্যাঁ, আমার চাচা। উঠ না। তাই নাকি? কাল রাতেই তোমার কথা জিজ্ঞেস করছিল। আজ চলে যাবেন। নাস্তার সময় তোমাকে ডাইনিং টেবিলে না দেখলে হয়তো কষ্ট পাবেন। মুখ হাত ধুয়ে জলদি এসো। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আবার যেন ডাকতে না হয়। ডাকতে হবে না ভাবি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসছি তো। হায় হায় রে, কত বেলা হয়ে গেল। এই বিল্টু, তাড়াতাড়ি তো ছোট ভাইয়ের রুমটা পরিষ্কার করে দে। ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। হায় হায় রে, ঘর ছেড়ে রে। এই বেটা ওঠ। এই বেটা, ছোট ভাই, ভাবির যে চাচা এসেছেন, কথাটা কাল রাতে আমাকে বলিসনি কেন? ছোট ভাই, আমি তো কাল রাইতেই কইতে চাইছিলাম, আপনি তো কইতে দিলেন না, আমার মুখটা চাইপা ধরলেন। একদম কাঁদবি না, একটা শব্দ যেন ঘরের বাইরে না যায়। ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরোবি। ঠিক কেউ আছে, যদি টের পায় আমি তোকে মেরেছি, তাহলে কপালে খারাপই আছে। ঠিক আছে। হ্যাঁ, মারতে পারবো, কানতেও পারুম না, কইতেও পারুম না। ঠিক মতো লেখাপড়া করিস মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চল। চলুন। বাবা কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো দু একদিন থেকে গেলেই পারতেন। না বাবা, জামাই বাবাজি ইয়াসমিন অনেক বলেছে, থাকা সম্ভব নয়। মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল, এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আশ্চর্য, কি হ্যাংলার মতো তাকিয়ে আছে। হাউ বিউটিফুল। হ্যালো, ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো, কি বললি? তোর বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কিন্তু আমি তো আমার চাচাকে নিয়ে একটু। ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও, আমি এখানে থ্যাংক ইউ দেখে নেবো। চাচা। ভাইয়াকে একবার বলবেন না যেন। আচ্ছা বাবা, হ্যাঁ আচ্ছা আমি বলবো। এক্ষুনি আসছি, তাড়াতাড়ি নামুন না। ট্রাফিক আইন ভঙ্গ।
চালাও, কুইক, আরো জোরে, আরো জোরে চালাও। থামো থামো। এদের আবার কি হলো? বাচ্চা ধন, এবার যাবে কোথায়? ব্লু বুক আর ড্রাইভিং দিন। আমার অপরাধ? আপনি ট্রাফিক আইন অমান্য করেছেন। বেশ তো, যে অপরাধ আমি করেছি তার শাস্তি কি সেটা বলুন। ফাইন দিতে হবে। সেটা করছেন না কেন? এক্ষুনি ফাইন করুন, আমি ফাইন দিয়ে ফাইন ভাবে চলে যাই। কিন্তু আপনাকে ফাইন দিতে গিয়ে যে আমি ফাইন মেয়েটিকে মিস করলাম, এক্সকিউজ মি, তার ঠিকানাটা কি দিতে পারবেন? সরি, সেটা আমার দায়িত্ব নয়। তবে একটা কথা বলি, বলেন। যে ফাইন মেয়েটাকে আপনি তাড়া করছিলেন, উনি যদি ফাইন করে একটা কমপ্লেন লিখে দেয়, তখন কিন্তু ফাইন দিয়েও রেহাই পাবেন না। নারী ও শিশু নির্যাতন আইনে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ বল, কোন রাস্তায়? হ্যাঁ, ইয়ে গাড়ির নাম্বারটা খেয়াল করেছিস? কি বললি? ইয়ে আচ্ছা, একটু ধর তো দেখি তো। হ্যাঁ, এটাই নাকি? ইয়ে হ্যাঁ, নাম্বারটা বল তো। ঢাকা মেট্রো ঘ 021301। ঠিক আছে, তুই থানায় আয়। থানায় চলেন। কেন? ফাইন তো দিতেই চাইলাম। ফাইন দিতে চাচ্ছেন ট্রাফিক আইন ভাঙার অপরাধে, আর থানায় যাবেন রাস্তায় একটা মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে। মানে? মানে যে মেয়েটিকে আপনি তাড়া করছিলেন, সে থানায় আসছে জিডি করতে। বলেন কি? জলদি চলুন চলুন। আরে এটা দেখছি। স্যার, আমি তোমাকে লকআপে ঢোকাবো। ট্রাফিক আইন ভঙ্গ, মেয়েদের উত্ত্যক্ত করা। হ্যাঁ, এই একে লকআপে ঢোকাবো। আপনি ভুল করছেন মিস্টার মামুন। কি এত বড় সাহস তোমার? তুমি আমার ভুল ধরো? রাগের মাথায় মানুষ অনেক ভুল করে, সেই ভুল ধরিয়ে দেওয়া অন্য মানুষের কর্তব্য। কি ভুল করছে আমি? দেখুন, আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সিআইপি তালিকায় আমাদের কোম্পানির নামও আছে। এখন পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। সো আপনি আমাকে লকআপে ঢুকাতে পারেন না, বরং একটা চেয়ার দিতে পারেন বসার জন্য। কি বলছো তুমি? উনি ঠিকই বলেছেন স্যার, বিনা কমপ্লেনে ওনাকে লকআপে ঢোকালে উল্টো কৈফিয়ত দিতে হবে। শাট আপ! আমাকে জ্ঞান দিতে এসো না। কিছু মনে করবেন না মামুন সাহেব, আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কথা না বলেই আমি লকআপে ঢুকে যেতে পারতাম। কিন্তু এমনও তো হতে পারে একদিন আপনি আমার পরম আত্মীয় হতে পারেন। তাই আপনাকে বিপদে ফেলাটা আমি উচিত মনে করছি। একটু অপেক্ষা করো, কমপ্লেনটা এসে গেলেই আমি বিপদে পড়ি না তুমি বিপদে পড়ো সেটাই বোঝা যাবে। ওনার বিরুদ্ধে কমপ্লেনটা কি স্যার? কমপ্লেন? কমপ্লেন এই যে, এসো এসো। এসেছিস? তা এটাই বুঝি আপনার কমপ্লেন? শাট আপ! এটা আমার কমপ্লেন নয়, এটা আমার বোন তোমার বিরুদ্ধে কমপ্লেন লিপিবদ্ধ করতে এসেছে। আমার অপরাধ? আপনি আমার পিছু নিয়েছেন। ভুল বললেন, আমি আপনার পিছু নিইনি। আমার গাড়িটা আপনার গাড়ির পেছন পেছন ছুটছিল। ওই একই কথা। একই কথা নয় মিস্টার মামুন, এই শহরের রাস্তায় হাজার হাজার গাড়ি, সব গাড়ির পেছনে কোনো গাড়ি আছে, গাড়ির জ্যাম লেগে আছে। আমার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা। আপনার বোনের গাড়ির পেছনেও কোনো না কোনো গাড়ি তো থাকবেই। সেটা কি অপরাধ? রাস্তায় কোনো জ্যাম ছিল না, রেলগেট থেকে আপনি ইচ্ছে করে আমার গাড়ির পেছনে ছুটছিলেন। এটাও আপনার ভুল ধারণা। আমি আপনার পেছনে ছুটছিলাম না, আমি আপনার সামনে গিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম। কেন? কেন তুমি বৃষ্টিকে থামাবে? হ্যাঁ, কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম।
তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি। চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। নাম জানতাম না, ঠিকানা জানতাম না, জানতাম না পরিচয়। আজ যখন তাকে দেখলাম, শুধু একটি কথা বলার জন্যই আমি তাকে থামাতে চেয়েছি। কি কথা বলতে চেয়েছিলেন? তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। এত বড় সাহস, আমার সামনে আমার বোনকে বলে তুমি কত সুন্দর। সেন্ট্রি, সেন্ট্রি, সেন্ট্রিকে ডাকছো কেন ভাইয়া? তোকে এত বড় কথা বলে গেল, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? তার মানে তুমি বলতে চাও সে মিথ্যে কথা বলেছে? আমার বোনের মুখের উপর এই কথা বলে গেল। তার মানে তুমি আমাকে অসুন্দর মনে করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। এ আবার কি উল্টাপাল্টা করলাম রে ভাই? বৃষ্টি, 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 আহা, এ তো আউলা লাগে ফেলাইলাম দেখতেছি। এই সেন্ট্রি, খাবার দে, ক্ষুধা লাগছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কল্লোল, কি ব্যাপার? আজ এত দেরি কেন দোস্ত? আয় বস, আয়। বসার আগে আমার একটা বিশেষ ঘোষণা আছে। বিশেষ ঘোষণা? ইয়েস, বন্ধুরা, আজ এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার বিল আমি পে করব। এনজয় ইওর পার্টি। আজ খুব মুডে আছিস মনে হচ্ছে। হ্যাঁ দোস্ত, এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম, শয়নের স্বপনে যার মুখটা ভেসে আসছিল মনের আয়নায়, আজ তার দেখা পেয়েছি, নাম ঠিকানা পরিচয় পেয়েছি। কে সে? বৃষ্টি, ডিসি ট্রাফিক মামুন সাহেবের বোন। ও মাই গড, ভীষণ টাফ। ওর বাবা ঢাকা শহরে অনেকগুলো বাড়ি রেখে গেছে, তাও আবার গুলশান বনানীর মতো এলাকায়। অনেক টাকা ভাড়া পায়, চাকরি করার প্রয়োজন পড়ে না। তবু দেশ সেবার জন্য ওর ভাই মামুন সাহেব পুলিশে চাকরি করে, কাউকে তোয়াক্কা করে না। বড় কঠিন চিজ, বুঝলে না? একই এলাকায় থাকি, নিজেই কিছু বলতে পারি না। যত কঠিনই হোক, আমার তো আর কম নেই, গলিয়ে ফেলবো। ওর বোনটাও খুব কড়া, টাকা পয়সা খরচ করেও মন গলাতে পারবি না। টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গলাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। সেজন্য তাকে কাছে পেতে হবে, কথা বলতে হবে। বলবো? সহজ হবে বলে মনে হয় না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। পারবি ওকে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে? পারবো। যদি তোর ভাইকে বলে তোদের গার্মেন্টস এর স্টক লটের ব্যবসাটা আমাকে ধরিয়ে দিস তাহলে। ওকে, তুই শুধু বৃষ্টির সঙ্গে আমার নিয়মিত কথা বলার ব্যবস্থা করিয়ে দে, আমাদের সমস্ত গার্মেন্টস এর স্টক লট তোর। Done. মা, ও মা, আর কতদিন এইভাবে মামা করবি? এবারে অন্য নামে কাউকে ডাক। আচ্ছা ঠিক আছে, তাই ডাকছি। বৃষ্টি, বৃষ্টি। আরে পাগল, ও তো তোর ছোট বোন, ও আর কতদিন এখানে থাকবে? বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বলছি তোর বউয়ের কথা, বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদী কর। হ্যাঁ ভাইজান, কালাম্মা তো ঠিকই কইছে। এবার তোকে আমি মা, তুমি আর বৃষ্টি যতদিন আছো, আর কোন মেয়ে এই বাড়িতে আসুক তা আমি চাই না। আমি আইনের মানুষ, বেআইনি কাজ আমি করতে পারবো না। এখন খুব খিদে লেগেছে, যাও বৃষ্টিকে ডাকো, যাও। বৃষ্টি তোর সাথে খাবে না। কেন? কি হয়েছে? আজ তুই নাকি ওকে অপমান করেছিস। হায় রে আমার কপাল, এটাও বোঝো না? এ হচ্ছে 54, মানে সন্দেহজনক। ওকে একটা ছেলে সুন্দর বলেছিল, তাই ছেলেটাকে অ্যারেস্ট করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে ডাকছি। শোনো, তুমি সব খাবার রেডি করো, আমি বৃষ্টিকে ডেকে আনছি। আমি সব পাগল নিয়ে পড়েছি।
রাগ, আমার সাংঘাতিক রাগ। ক্ষুধা লাগলে আমার চান্দি গরম হয়ে যায়। আমি লাঠি চার্জ করব, অ্যারেস্ট করব, লক আপে ঢোকাবো। আমার সামনে কোনো হাঙ্গার স্ট্রাইক চলবে না। কি বললে? না, বলছিলাম এই ক্ষুধা লাগলে আমি ঠিক থাকতে পারি না। কেমন যেন আমার মাথাটা গরম হয়ে যায়, লাঠি চার্জ করতে ইচ্ছে করে। তাই ভাবছি আমার আমরণ অনশন করাটা ঠিক না। তোমাকে কে বলেছে আমরণ অনশন করতে? টেবিলে খাবার সাজানো আছে, যাও খাও। তা তো খাবোই, তবে কথা হলো কি জানি, কি? আমার বোনটা খুব সুন্দর, মনটা খুবই নরম, কোমল মসৃণ ত্বক। এই কথাটা আমি অনেক দিন হলো বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারি না। আর ওই ছোড়াটা কেমন করে বলে ফেললো। চামচামি করছো? আরে না না, চামচামি না। তখন সেন্ট্রিকে কেন ডেকেছিলাম জানিস? ওকে ডেকে এনে মিষ্টি খাওয়াতাম। আরে হ্যাঁ, ঠিকই বলছি। প্রকাশ্য দিবালোকে থানার মাঝখানে দাঁড়িয়ে কত সহজেই সত্যটা বলে ফেললো। সত্যি বলছো? ওকে ডেকে তুমি মিষ্টি খাওয়াতে? শুধু কি মিষ্টি, এরপর দেখা হলে ওকে বাড়িতে এনে পোলাও করবা খাওয়াবো। সত্যি ভাইয়া? একদম সত্যি। কিন্তু খাবার কথা মনে হতেই পেটের ভেতরটা ক্ষুধায় কেমন যেন ছটফট ছটফট করছে। তাহলে দেরি করছিস কেন? জলদি খেতে আয়, তোদের সাথে আমারও তো খিদে পেয়েছে। আয়। এসো আমার সুন্দরী বোন। আর এসো। দুষ্টুমি করতে হবে না, তোমরা যাও, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। চলো মা। আসতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে তুমি না আসলে আসবেটা কে শুনি? শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া অন্য কিছু পড়ার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড। তাহলে এক কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে। মাওলানা শাহ আসতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে তুমি না আসলে আসবেটা কে শুনি? শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া অন্য কিছু পড়ার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড। তাহলে এক কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে। মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সাহেবের লেখা। হ্যাঁ, ঠিক আছে দুলা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। ছোট ভাই আয়া পড়ছে। বিলচাপ, এদিকে আয়। হ্যাঁ, ধর, এটা রাখ। এই টাকা দিয়ে কি করুম? আমার খুশি তোকে দিলাম। তাইলে একটা কথা ছোট ভাই, বল। আপনি সব সময় মদ খাইবেন, দরকার হলে সকালবেলা আমি মদ লয়ে আপনার ঘরে ঢুকো। বলিস কি? হ্যাঁ ছোট ভাই, আপনি আদর করলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেকদিন সকালে তুই আমার ঘরে মদ নিয়ে যাবি। ওকে, গুড নাইট। ভালো ভালো লাগে। Good night. ভালো একখান বুদ্ধি পাইছি। ভাবি, ভাবি। আরে কল্লোল, ও মাই সুইট সুইট ভাবি। সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন পশ্চিম দিকে, পূর্ব দিকে? কেন ভাবি? তুমি আজ এত তাড়াতাড়ি? অসুখ করেনি তো দেখে দেখে? না ভাবি, সব ঠিক আছে। প্রতিদিন তো আমি আমার ইচ্ছা মতো চলি, আজ না হয় তোমাদের ইচ্ছা মতো চলবো। যাক, আল্লাহর রহমত নাজিল হয়েছে। ঠিকই বলেছো ভাবি, আজ আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসো। আজ আমরা একসাথে খাবো। একসাথে?
ওকে। শাহিদা, শাহিদা, জি শোনো, সাহেব ছাড়া আমাদের সবার জন্য খাবার দাও। জি আব্বা। কিরে, আরেকটু নে না। না বাবু, দুলাভাই আসছে না যে। তোর দুলাভাই এরা তো আর খাবে না, কেন? কাল থেকে রোজা রাখবে, একবারে ভোর রাতেই খাবে। এই সময় রোজা? শুক্রবারে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তার আগে তোর দুলাভাই সব সময় রোজা রাখে। সেদিন আমাদের গ্রামের বাড়িতে কোরআন খতম, তারপর জুম্মাবাদ কাঙ্গালি ভোজ। আচ্ছা বাবু, সন্তান তো দুজন, একজন রোজা রাখবেন, আরেকজন? থাক থাক, তুমি পানি খাও। তোমার বড় ভাই রোজা রাখলেই চলবে। তাছাড়া এই রোজা ফরজ নয়, নফল রোজা। তুমি তো এখনো ছোট। ঠিক বলেছো বুবু, তিনি এতই ছোট যে একটা জলজন্ত মানুষকে পরি ভেবে ভুল করেন। খুব একটা ভুল করিনি। মানে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটুও মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর, তাই না ভাবি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটুও মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি। চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। ছোঁয়া ছোঁয়া দেখলে মনটা ভরে যায়, যেন ভোরের শিশির জলে ধোয়া ধোয়া, দেখলে চোখ ফেরানো দায়। দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভেতর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। এত রূপ বলো তুমি পেয়েছো কোথায়, এভাবে তুমি দেখো না আমায়, এত রূপ বলো তুমি পেয়েছো কোথায়, কি যে করি মরি লজ্জায় মরি,
আছে ওই হাসির ভেতর। তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। love you so much, oh yeah, love you baby। অতি সাধারণ মেয়েটি আমি, হীরা চুনি পান্নার চেয়েও দামি। অতি সাধারণ মেয়েটি আমি, হীরা চুনি পান্নার চেয়েও দামি। হলো কি দেখি স্বপ্ন দেখি, মন যেন সুনীল সাগর। তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। কি যে মায়া মায়া সুখ ছোঁয়া ছোঁয়া, দেখলে মনটা ভরে যায়। যেন ভোরের শিশির জলে ধোয়া ধোয়া, দেখলে চোখ ফেরানো দায়। দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভিতর। তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। শালা সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভার্সিটি ভর্তির কোচিং এখনো শেষ হচ্ছে না কেন? ভর্তির টাইম হইছে তো, মনে হয় বেশি বেশি কোচিং করাইতাছে। হ্যাঁ? ইউরেকা, ওই যে আসতেছে, তোরা রেডি থাক। হ্যালো, বলেছিলাম না দোস্ত, 2-3 দিনের মধ্যে ওই মামুন সাহেবের বোনকে তোর সামনে এনে দাঁড় করাবো। ব্যবস্থা হয়েছে? আরে কমপ্লিট, এখনই আমাদের পুরো আড্ডায় চলে আয়, তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। এই বিল, এই নোট কর, যাই। আচ্ছা, আয় দোস্ত আয়, একদম পাকা ব্যবস্থা করে ফেলেছি তোর জন্য। তুই নিজ হাতে ওর বাঁধন ওপেন করে ওর সঙ্গে মনের সুখে কথা বল। আর শুধু কথা না, দরকার হলে ফাইনাল কাজটা সেরে ফেল। দেখবি সারা জীবন ও তোর পেছনে অসহায়ের মতো গুড়গুড় গুড়গুড় করছে। আমি ভেবেছিলাম কোনো বান্ধবীর বাসায় দাওয়াত দিয়ে আমার সঙ্গে দেখা হওয়ার কথা বলার ব্যবস্থা করে দিবি, কিন্তু তার বদলে তুই অপমান করেছিস বৃষ্টিকে, অপমান করেছিস আমার মনের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাকে। কাজটা তুই ভালো করলি না কল্লোল। আমার সামনে থাকলে কাজটা হয়তো আরো খারাপ হবে, তাই বলছি চলে যা এখান থেকে, চলে যা। আউট আউট। তোমাকে দেখার জন্য, তোমাকে মনের কথা খুলে বলার জন্য মনটা ছটফট করছিল। বন্ধুদের বলেছিলাম নিজের মনের কথা, ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এমন ভাবে দেখা করালো যে মনের কথা ভালোবাসার কথা বলা দূরে রেখে
এখন হাত জোড় করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে। তবু যদি ক্ষমা করো, মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম। আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে। তবু যদি ক্ষমা করো, মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম। আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ঠিক আছে, কিন্তু আমি সামনে থাকতে চাই না। ওর সঙ্গে স্টক লটের ব্যবসাটা হাতছাড়া হয়ে যাবে। তোরা কাজটা সার, আমি আশেপাশেই আছি। ওকে স্যার। কি চাই? কল্লোল, চলো। তাহলে গে কোথায়? মোবাইল বন্ধ, কোচিংও শেষ, গাড়িটা এখানে পড়ে আছে, কেউ নেই। তাহলে ভাইয়া যাও। ভাইয়া, কোনো কথা শুনতে চাই না। অ্যারেস্ট করব, লাঠি চার্জ করব, লকআপে ঢোকাবো। আমার সঙ্গে চালাকি? ভাইয়া আসলে আমরা কোনো আমরা তোমরা চলবে না। এখন আমি যা বলবো শুনতে হবে। জি বলুন, শুনবো। আমি তোমাকে ধরে নিয়ে মিষ্টি পোলাও কোরমা খাওয়ানোর আগে আমার বোনকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া, ও আমাকে কোথাও নিয়ে যায়নি তো। বললেই হলো। কোচিং শেষ হয়েছে মাগরিবের সময়, সময় মতো ঘরে না ফেরায় এসে দেখি গাড়ি আছে, মানুষ নেই। তোরা কি তাহলে এতক্ষণ অদৃশ্য হয়েছিলি? আসল কথা কি ভাইয়া, কল্লোল আমাকে নিয়ে না গেলেও আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায়? হাওয়া খেতে। জি। দেখ বৃষ্টি, এই খাওয়ার কথা শুনলে আমার ক্ষুধা বেড়ে যায়, আর ক্ষুধা বাড়লেই আমার রাগ বাড়ে। সেই রাগ আবার খুব সাংঘাতিক।
এখন যদি এই কল্লোল আমাদের বাড়িতে গিয়ে পোলাও কোরমা না খায় তাহলে আমি কিন্তু সাংঘাতিক রেগে যাব, অ্যারেস্ট করবো। এখন এখন না, এই মুহূর্তে। তুমি তোমার গাড়িতে, বৃষ্টির গাড়িতে, আমি আমার গাড়িতে লাইন ধরে যাব, পোলাও কোরমা খাবো। তারপর তোমার 14 পুরুষের খোঁজ খবর নেব। তারপর আমি যাব আমার ডিউটিতে, আর তুমি তোমার বাড়িতে গিয়ে নাকে তেড়ে দিয়ে ঘুমাবে। জি, চলুন জি। চলো। আনছি পানি, ছোট ভাই খাইব পানি, পানি রে পানি। ছোট ভাই, ও ছোট ভাই, উঠেন। আরে উঠেন না। আরে কিরে, এত সকালে ডাকছিস কেন? ছোট ভাই, দেখেন আপনার লেগে কি আনছি। ঘুমাইলে দেখেন কি দেখে খুশি হয়েছেন না ছোট ভাই? লন। আবার ভালো। কোন সাহসে সকালবেলা তুই আমার ঘরে মদের বোতল নিয়ে ঢুকেছিস? হ্যাঁ, যাতে সারাদিন আপনার মন ভালো থাকে, আমার আর যাতে না মারেন। আপনি তো কইছিলেন মদ খাইলে আপনার সারাদিন মন ভালো থাকে, লেগাই তো মদ নিয়ে আইছি। আমি কি তোকে বাইরে থেকে এসব ফালতু মদ আনতে বলেছি? তোর আয়, আয়। কই কই যাবো? দেখ দেখ আমার ঘরে কত মদ। দেখ, আমি যা খাই তা এখানে সাজানোই আছে। যা, আর কোনোদিন আমার ঘরে ফালতু মদ নিয়ে ঢুকবি না। আচ্ছা ঠিক আছে। এদিকে আবার কি একদম চুপ, খবরদার কাঁদবি না। যা। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। ভাবে ভাবে জলদি এসো, ক্ষুধায় পেট চোচো করছে। তাড়াতাড়ি এসো। কি গো দেবরজি, আজ এত সকাল সকাল নাস্তার টেবিলে? শোনো, ভাইয়া নাস্তা করবেন না, রোজা আছে। নাস্তার টেবিল ফাঁকা থাকলে তুমিও তো বসবে না, তাই নিজে নিজেই সকাল সকাল উঠে পড়লাম। ভালো করিনি? এখন বসো, বসো না। ওকে। কি ব্যাপার, ভাবির জন্য দেখি খুব দরদ। আমার আর আছে কে? এক ভাই আর এক ভাবি। মা নেই, বড় বোন নেই, খালা নেই, ফুফু নেই, দাদি নেই, গার্লফ্রেন্ড। তাই ভেতরে সমস্ত দরদ একত্রিত হয়েছে শুধুমাত্র ভাবির জন্য। ও, বকবক করতে হবে না, এখন নাস্তা খাতো। খাওয়ার পর দেখবো ভাবির জন্য কত দরদ। কি করে বুঝবে? একটা কাজের কথা বলবো। এক্ষুনি বলে ফেলো। নিজের সমস্ত কাজ বাদ দিয়ে শুধু তোমার কাজে আমার জান হাজির। আগে নাস্তা খাও, তারপর বলবো। আগে বলো। আগে নাস্তা। তোমার কাজের কথাটা না শোনা পর্যন্ত গলা দিয়ে নাস্তা নামবে না ভাবি। ওকে, ঠিক আছে। কাজল আজ একটা ইউনিভার্সিটি থেকে ভর্তির ফর্ম আনতে যাবে। ঢাকায় নতুন এসেছে, রাস্তাঘাট চেনে না। কয়েকদিন চলাফেরা করলে আর অসুবিধা হবে না। আজ ইউনিভার্সিটির প্রথম দিন, তুমি ওকে নিয়ে যাবে, ফর্ম নিয়ে সোজা বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি যা বলবে তা তো মানতেই হবে, কিন্তু একটা কথা। কি? মনে করো আমি নেই, নেই মানে দেশের বাইরে গেছি, কিংবা দুনিয়াতেই নেই, মানে তোমার কোনো দেবর নেই, তখন কি হতো? কি আর হতো? তখন তোমার ভাইয়া না হয় আমি যেতাম। থাক বুবু, আমার জন্য কাউকে নিজের কাজ ফেলে কষ্ট করতে হবে না। পৃথিবীতে একা এসেছি, একাই চলতে পারবো। আরে কাজল, বস না। তুই কিছু মনে করিস না, এমন দুষ্টামি ও সব সময় করে, কিন্তু ওকে আমার কথা সব শুনতে হবে। তুই জলদি নাস্তা খেয়ে রেডি হয়ে নে। ভাবি, আমি কিন্তু